You are watching Step Presents Starbuzz. কি কইলে বন্ধু? ভালোবাসা। হ্যাঁ, ওই ভালোবাসাই তোমার চিরকালের কাল গো বন্ধু, চিরকালের ৭০। একবার, দুইবার, তিনবার, এই নিয়ে ৪বার আমার জীবনে ভালোবাসা এসেছে। ভালোবাসা জিনিসটা কিরাম গো বন্ধু, কিরাম। না না, এখন ব্যস্ততায় কী লাভ বলো? আর কি করব? অনেক রকম কাজ করলাম তো, অনেক রকম কাজ করেছি। আর বেশিরভাগ সময় অ্যাজ ইট ইজ, যেমন ঘরে ছিলাম, ঘরে থাকি, খাই দাই, রান্নাবান্না, খুব একটা রান্নাও করি না, নিজের জন্য কি একা করতে ইচ্ছে করে বলো? সাদামাটা লাইফ আমার, একেবারে আমার জীবনে কোনো চাকচিক্য নাই। সোজা কথা, কোনো চাকচিক্য নাই। রবি ঠাকুরের দৃষ্টিদানের ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। এটার একটা শেষ নিশ্চয়ই আছে, কি হবে সেটা জানার যে আগ্রহটা। কে.এস. ফিরোজের সাথে কাজ করেছি, তারপরে তোমার নাটকের ফিল্মে তো ধরো রাজ্য ভাষার সাথে কাজ করেছি আমি, অনেক রাজীব সাহেবের সাথে কাজ করেছি, তাই না? আমি তখন মঞ্চ নাটক করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, কথক নাট্যগোষ্ঠী। মহিলা অনেক পলতিবাজ, কালকে বলো দম নাই, আজকে আবার এসব ইয়ে করছে। মানে মানুষের সামনে কোনো কথা বলা অনেক কন্ট্রোলে বলতে হয়। পেটের মধ্যে একটা কি বাঁধে সেটা করে দেয়নি, যার জন্য পেটটা পুরোটা ছিলে, কাপড়টা সরে গেছে, পুরো ছিলে লাল হয়ে একদম, তোমাকে কি বলবো, ওদের রাতে জ্বর এসে গেছে আমার ব্যথাতে। আর এইখানে যে দাগটা হয়েছিল, দড়ির যে দাগ, সেটা বোধহয় ৩.৫-৪ মাস লাগছে শুধু দাগটা মিশতে। গ্ল্যামার্সের পর্দায় স্বাগতম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্স স্টারবাজ। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, আমরা তাদেরকে ভালোবাসি যাদের অভিনয় ভালো লাগে। আজ স্টুডিওতে এমন একজন মানুষ এসেছেন যিনি তার অভিনয় দ্বারা সবসময় প্রশংসিত হয়েছেন। তার কথা কিংবা তার কাজ সবসময় দর্শক মহলে একটা অন্যরকম আলোচনা সৃষ্টি করেছেন, এবং আজ আমি তার ইন্টারভিউ নিতে পারছি, এটা আমার জন্য বেশ গর্বের একটা বিষয়। আজ আমাদের সাথে রয়েছেন একজন জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী ডলি জোহর। তার সাথে কথা বলবো আজ আমরা। স্বাগত জানাচ্ছি আপা, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাজ দেখে খুব ভালো লাগছে, বিশেষ করে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, কেননা কিছু মানুষ আছে যাদের ইন্টারভিউ নিতে পারা একটা ভাগ্যের ব্যাপার, এবং এটা একটা অন্যরকম অনুভূতিও বটে। সো সেই অনুভূতিটা আমি এই মুহূর্তে ফিল করতে পারছি। অনেক কথা জমে আছে, আমি জানি না কতগুলো কথা আজ আমরা শেষ করতে পারবো, তবে একদম শুরুটা করতে চাই ব্যস্ততা নিয়ে। অনেক ব্যস্ত থাকেন আপনি, আপনার কোনো না কোনো কাজ হতেই থাকে, আমরা দেখতেই থাকি। এখন এত ব্যস্ত থাকি না আসলে না না, এখন ব্যস্ততায় কি লাভ বলো? আর কি করব? অনেক রকম কাজ করলাম তো, অনেক রকম কাজ করেছি। এখন ব্যস্ত থাকতেও এখন আর ওই রকম আগে যেমন কাজ না থাকলে ভালো লাগতো না, বন্ধুদের কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কোথাও যেতে পারছি না, এখন মনে ঘরে থাকতেই ভালো লাগে বেশি। মানে চঞ্চলতা যে ব্যাপারটা থাকে সেটা খানিকটা কমে যায়, মানসিক চঞ্চলতা কমে যায়, এটা সত্যি কথা। আচ্ছা, সো এখন ব্যস্ততা কেমন বা কি কি নিয়ে এই মুহূর্তে ব্যস্ততা যাচ্ছে? আমি আসলে এই মুহূর্তে যেটা বলি, একটা জিনিস ঘরে ফেলে রাখলে যেমন হয় সেরকম, তবে জং ধরছে না, কারণ মাঝে মাঝে বেরোই তো। যেমন দীপ্ত টেলিভিশনের একটা সিরিয়াল করছি আমি, এবং ওটা করছি ওই কারণেই যে মাঝে মাঝে বেরোতে পারবো একটু। সকালে যাই, সারাদিন থাকলাম সবার সঙ্গে হয়েছে, এবং ওখানে একটা কাজের চাপটা খুব কম থাকে। দীপ্তর যে কাজটা আমরা করছি সিরিয়ালে, পরম্পরা, ওটা এই তো 75 সিরিয়াল নাম্বার যাচ্ছে আমাদের। মাশাআল্লাহ, খারাপ না, আমরা বাচ্চাদের সাথে কাজ করি, আমাদের জেনারেশন, পরম্পরা জেনারেশনের গল্প এটা। তো আমি সিনিয়র মোস্ট, আমার পরে আমার ছেলের বউ, মানে জীবনের অভিজ্ঞতাটা আসলে সিরিয়ালে উঠে আসছে যে আসলে পরিবার কিভাবে সামলাতে হয়, বাচ্চাদের কিভাবে মানুষ। ওটাই শুধু করছি, যাই সকালে সারাদিন থাকি, চলে আসি, মাসে কয়েকদিনই করি, সারাদিনই সবসময় করি না। আর বেশিরভাগ সময় অ্যাজ ইট ইজ, যেমন ঘরে ছিলাম, ঘরে থাকি, খাই দাই, রান্নাবান্না, খুব একটা রান্নাও করি না, নিজের জন্য কি একা করতে ইচ্ছে করে বলো? তো যাই হোক, কিছু করি, খাই, ঘুমাই। আর ঘুমোর চাইতে আমার ঘুম কম, অবশ্য আমি খুব কম ঘুমাই। আর 5 ওয়াক্ত নামাজ, আর ধরো সাদামাটা লাইফ আমার, একেবারে আমার জীবনে কোনো চাকচিক্য নাই, সোজা কথা, কোনো চাকচিক্য নাই। একটু যদি আমরা পুরো জীবনের প্রতি স্মৃতি দেখি, সেই স্মৃতিতে আসলে এই মুহূর্তে কতগুলো চরিত্র আপনার মাথায় আছে? মানে নিঃসন্দেহে আপনি 1000+ চরিত্র তো করেই ফেলেছেন। ওটা হিসাব করা গনে বলা মুশকিল। একদম ভালো লাগার 5টা চরিত্র যদি জানতে চাই। ভালো লাগার বেশ কয়েকটা চরিত্র আমার আছে, যেমন আমার শঙ্খনীল কারাগারের যে আমার ক্যারেক্টারটা, রাবেয়া ক্যারেক্টারটা তো একদম সত্যি খুবই ভালো। দৃষ্টিদানের ক্যারেক্টারটা
দৃষ্টিদান, রবি ঠাকুরের দৃষ্টিদানের ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ধরো আমি একটা হুমায়ুন সাহেবের যে করলাম, আগুনের পরশমণিতে আমি যে ঘরের মা, সে মানে ৭১-এর যে পরিবেশে আমার বাচ্চাদের নিয়ে, সংসার নিয়ে আমার যে টেনশন ছিল, মানে জাস্ট ওই আবহাওয়াটা একদম পুরোপুরি ছিল আমার ওই ছবিতে। দেখেছো কিনা আমি জানি না, আগুনের পরশমণি খুবই জনপ্রিয় ছিল। হ্যাঁ, জনপ্রিয়টা বড় কথা না, মানে একদম বাস্তব চিত্র ছিল ওখানে, হুমায়ুন সাহেবের নিজের করা। তো আমরা করে মজা পেয়েছি ওখানে। আমি তো ছিলাম ৭১-এ, আমি দেখেছি ওই সময়টা, কাজে ওই সময়টা আমি তুলতে পেরেছি। বিপাশার মাত্র জন্ম হয়েছে তখন, বিপাশা ছিল না, কিন্তু যখন বিপাশা করছিল তখন বলতো যে আল্লাহ এমন হতো তখন, আম্মার কাছে শুনেছি, এখন তোমরাও বলছো, এই আর কি। আর কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন, কেননা এই ধরনের ঘটনাগুলো আমরা হয়তো বইপত্রে কখনোই পাবো না, যেটা এখন আপনার কাছ থেকে শুনতে হ্যাঁ, পাবো। আরেকটা হলো যেমন ধরো যেদিন আমাদের প্রথম বোম্বিংয়ের মানে শুরু যেদিন হলো 25শে মার্চের পরে, যেদিন এই কারফিউ খোলার পরে তো অনেকে পালাচ্ছে, যাচ্ছে এদিক ওদিকে। তা আমার বাবা, আমাদের বড় ভাই ছিল না, তো বাবা খুব টেনশনে পড়ে গেল, আমার মেয়েদেরকে নিয়ে আমি কী করব। আমরা সব ছোটো, মানে সবগুলো বোন পিঠাপিঠি, আমরা ছোটো একটা ভাই কোলে, আব্বার মানে আমার আম্মার কোলে। তা বলছে যে তোমাদেরকে আমি তোরা বাড়িতে পাঠিয়ে দিই। তো বাড়ির থেকে কেউ একজন আসছিল বোধহয়, আমার মনে নেই এখন ভালো করে, কেউ একজন ছিলেন পুরুষ মানুষ, আমাদেরকে রিক্সায় করে উঠালো যে তোমাদেরকে জাস্ট নদী পার করে দিয়ে আসি আর কি, মানে ওই পারে দিলে তোমরা যেতে পারবে। তো আমরা যাচ্ছি, আমাদের বাসায় একটা কুকুর ছিল, আমার বাবা তখন, আমরা তো দেশি কুকুরই পালতাম, আমার আব্বা মোট কথা সবসময় একটা কুকুর আমাদের বাসায় থাকতো। তো তখন সাদা কুকুর ছিল, মনে আছে, গায়ে অল্প অল্প কালো দাগ। সেই কুকুরটা ওই আমার বাবা যখন দরজার সামনে, আমার আব্বা না কুকুরের জন্যই দরজার পাশে বসে পেপার পড়তেন, হ্যাঁ, আর ও সিঁড়ির মধ্যে ওখানে বসে থাকতো আব্বার সঙ্গে, মানে আব্বার সঙ্গে তার বন্ধুত্ব। তারপরে আব্বা কোথাও বাইরে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে আব্বার সঙ্গে যেতেন, আব্বা হাঁটতে যেতেন, আব্বার সঙ্গে সঙ্গে যেতেন, মানে যেত সে। তো সেই দিন আমরা যখন যাচ্ছি, হায় হায় কুকুরটার কী হবে, ওকে রেখে যাব? তা আব্বা তো আছে অবশ্য, কোনো সমস্যা নাই, কিন্তু সে আমাদের সঙ্গে সঙ্গে, আমরা রিক্সায় উঠে রিক্সায় উঠতে চাচ্ছি, কারণ আব্বা উঠছে তো, রিক্সায় উঠবে, সে উঠবে। শেষে আব্বা বললো কি আয়, বলে ওকে আবার টান দিয়ে উঠালো রিক্সায়। তারপরে আমাদেরকে কোথায় আমার মনে নাই এখন ভালো করে, বোধহয় কোনো এক জায়গায় যে আমাদের বাসে উঠাবে আব্বা রিক্সা থেকে নেমে, মনে হয় সেটা গুলিস্তান ছিল, আমি গোলায় ফেলেছি, অনেক কিছু মনে করতে পারি না ভালো করে। তো ওই জায়গায় যে আব্বা আমাদেরকে বাসে উঠিয়েছে, আব্বা নিজে ওঠেননি। ও মা, সে একবার আব্বার কাছে আসে, একবার উঠে আবার ইয়েতে যায়, মানে যায়, মানে সিঁড়িতে উঠে আবার আমাদের দিকে যায়, আবার আব্বার কাছে আসে। ও অবলা কি করে বলবে, সে কিছু বলতে তো পারছে না, কিন্তু আমাদেরও ছাড়তে চাচ্ছে না। আমার বাসে উঠে গেছি, আব্বা এখানে দাঁড়ানো। তারপর শেষমেশ আব্বা বলে আয় আয় বলে আব্বা ডাকলো কাছে, আদর মানে পাশে এসে দাঁড়ালো। আমাদের যে কি কান্না কুকুরের জন্য, একটা মানুষের জন্য এমন কান্না, ঠিক এইভাবে কাঁদছিলাম। আর আমি, আমার ছোটো বোন, তারপরেরটা আমরা কাঁদছিলাম ওই কুকুরটার জন্যে। আসলে ওই সময়ে কত মানুষ ভালোবাসা মানুষদের হারিয়েছে, কত মানুষ এভাবে ভালোবাসা কিছুক্ষণের জন্য পায়নি। অন্যরকম স্মৃতি আসলে সবারই রয়েছে যারা ওই সময়টুকুতে ছিল। আবার একটু আমরা কাজে ফেরত আসি। আপনি বলছিলেন যে মানসিক চঞ্চলতাটা খানিকটা কমে গিয়েছে। অবশ্যই অনেক। যখন মানসিক চঞ্চলতা ছিল তখন আসলে মাসে কতদিন কাজ করতে ইচ্ছে করতো, বা কতদিন করতে ইচ্ছে না করতো না, মানে করতে হতো, মানে এমন একটা প্রেশারে থাকতাম যে করতে হতো। যেমন যখন ফিল্ম করতাম, ফিল্ম তো সকালে বেরোতাম প্রতিদিন, আবার রাতে ফিরতাম, আবার পরদিন সকালে, মানে কেমন যে একটা চাপ ছিল ফিল্ম করতে। যে 25 দিনও কাজ করতাম, 30 দিনও হতো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই জন্য না মাঝে মাঝে আমার কষ্ট হয় যে আমার বাচ্চাটা যখন ছোট তখন ফিল্ম করলাম, হ্যাঁ, তো আমার বাচ্চাকে আমি ওইভাবে এতটা টাইম দিতে পারিনি। ভাগ্য ভালো যে আমি বাবার বাড়িতে ছিলাম বলেই আমার বোনরা আমার বাচ্চাটাকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সব করতো। এই জন্য আমার ছেলে সবাইকে আম্মা ডাকে, নাম ধরে, বেবি আম্মা, শু আম্মা, শি আম্মা, এরপরে সবাইকে আম্মু ডাকতো। যেমন কেউ ফোন করলে তোর আম্মু আছে বাসায়, এবার কোন আম্মু, তখন সবাই অবাক হতো, কোন আম্মু মানে? দারুণ, কারণ আসলে সে তো সবার কাছে মানুষ আছে একই সাথে। এই যে দীর্ঘ চলার পথে অনেক সহকর্মীদের সাথে কাজ করা হয়েছে, অনেকে হয়তো সময়ের সাথে সাথে ঝরে গিয়েছে, আবার অনেকে হয়তো বিদায় নিয়েছে পৃথিবী থেকে। যদি এখন এই পর্যায়ে এসে কোনো সহকর্মীর কথা মনে পড়ে যিনি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন না, কিংবা হয়তো পৃথিবীতে নেই, কার কথা মনে পড়ে? অনেকের কথা মনে পড়ে, যাদের সাথে কাজ করেছি তাদের সবার কথা মনে পড়ে। এবং সবচেয়ে বড় কথা যে আমি কারো ফোন নাম্বার এখনো ডিলিট করিনি। বাহ, যারা চলে গেছে তাদের ফোন নাম্বার এখনো আমার মোবাইলে আছে। চলে যাওয়া মানুষদের মধ্যে 2-3 জনের নাম যদি বলতেন, স্মৃতি আজকে তাহলে যাদের সাথে খুব বেশি কাজ করেছি, KS ফিরোজের সাথে কাজ করেছি,
তারপরে তোমার নাটকের ফিল্মে তো ধরো রাজীবের সাথে কাজ করেছি আমি অনেক, রাজীব সাহেবের সাথে কাজ করেছি, তাই না? তো তোমার এইদিকে কেএস ফিরোজ আমার তখন পেয়ার করতো, আবার তোমার মহসিন স্যার ছিলেন, হাসি ঠাট্টা একসাথে বহুত কাজ করেছি একসাথে বসে থেকে। আর ওইদিকে ফিল্মেও অনেকেই নাম ধরে বলতে গেলে তো মনে করে বলতে হয়, কিন্তু যখন আমি ফেসবুকটা তোমার ইয়েতে লিস্ট যখন খুঁজতে যাই তখন নামগুলো আসে, তখন খুব কষ্ট লাগে যে আহারে মানুষগুলো নাই, তাদের নামটাও ডিলিট করতে পারি না, সত্যি খারাপ লাগে। কাউকে অবশ্য আমি ওই নাম্বারে ফোন দিই, যখন আবার ওরা বাসার কেউ ধরে, যদি ফোনটা অনেক রেখে দেয় ধরে, তখন আবার তাদের সাথে আবার তাকে নিয়ে একটা ডিসকাস করি, কথা বলে একটু পিছনের কথা বলি, ভাল লাগে। শুধু ওরা না, টেকনিশিয়ানও অনেকে আছে, ক্যামেরাম্যান আছে, যাদের নাম্বার আমার মোবাইলে এখনও আছে। বাহ, এবং তাদেরকে মাঝে মধ্যে ফোন দিয়ে পরিবারের মানুষের সাথে কথা বলি, বলার চেষ্টা করি আর কি, যে খবর নেই, জাস্ট কেমন আছো, কী ব্যাপার, তোমাদের কি, কার কি অবস্থা, কেমন আছে। বহুত লোক চলে গেছে না, বহুত লোক চলে গেছে, তাদের সবার এটা আসলে অনেক বড় একটা বিষয়। আমাদের ফেসবুক পাতায় অনেক বন্ধু যুক্ত হয়, কিন্তু যে বন্ধুরা চলে যায় তাদেরকে তখন আর সেখান থেকে মানে ফেলে দিতে ইচ্ছে করে না, কেননা 1 মিনিটের জন্য তাদেরকে আমরা মনে করে তাদের প্রোফাইলে গেলেও মনে হয় থাক, মানুষটা বেঁচে না থাকলেও হয়তো আমার এই ডিজিটাল দুনিয়াতে হয়তো সবসময় এভাবেই থেকে। ওটা আসলে খুব কষ্টদায়ক, জানো, খুবই কষ্টদায়ক। মানুষটা নাই কিন্তু তার নাম্বারটা আছে, কিন্তু আমি মুছবো, কেন মুছবো, ঠিক পারি না। এখন পর্যন্ত কাউকে ডিলিট করিনি, আজ পর্যন্ত না। বাহ, যাক, আমরা অনেক পুরানো কথার মাঝে হারিয়ে গিয়েছে, অনেক স্মৃতি আমরা চেষ্টা করেছি আজকের এই আয়োজনে দর্শকদেরকে জানাতে। এবার আমরা আমাদের আয়োজনের গেম সেগমেন্টে চলে যেতে চাই। দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুতুরে। অদ্ভুতুরে গেম সেগমেন্টটি বেশ কিছু অদ্ভুত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে, যেগুলো খানিকটা সাধারণ জ্ঞান বা ধাঁধার মতো। প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য। সকালে জন্ম, বিকালে মরণ, তার অভাবে সব জীবের বিপদ ভীষণ, জিনিসটা কি? মানে বুঝিনি। সকালে জন্ম, বিকেলে মরণ, তার অভাবে সব জীবনের বিপদ আসতে পারে, মানে বিপদ ভীষণ, জীবের বিপদ ভীষণ। অনেক কঠিন প্রশ্ন না, এটা খুব সহজ একটা জিনিস, এমন একটা জিনিস যেটা প্রতিদিন সকালে জন্ম নেয়, আবার বিকেলের মধ্যে মারা যায়, বিকেলের পর আমরা দেখতে পাই না, আবার পরের দিন সকালে দেখতে পাই। এবং এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট, যদি এটা না থাকতো তাহলে হয়তো মানুষ বেঁচে থাকতে পারতো না, হয়তো গাছ বেঁচে থাকতে পারতো না, হয়তো পশু পাখি বেঁচে থাকতে পারতো না। এত ইম্পর্টেন্ট। কি এটা বলো? আমাদের প্রাকৃতিক কোনো কিছু যেটা সকালে জন্ম নেয়, বিকেলে মারা যায়। বেশিরভাগ সময় অনেক ফুল আছে যে সকালে হয় বিকেলে মরে যায়, কিন্তু তার হবে তো কেউ ক্ষতি হয় না। এমন একটা জিনিস যেটা একটাই আছে, মানে একটা জিনিসই এটা। ফুল তো অনেক হতে পারে, গাছ লাগালে হতে পারে, কিন্তু এই জিনিসটা একটা প্রাকৃতিক জিনিস যেটা একটাই আছে, এবং এই জিনিসটা সকালে জন্ম হয়, বিকালের মধ্যে মারা যায়, পরের দিন সকালে আবার দেখা যায়, এবং পুরো বিশ্ব জুড়ে এটা এর প্রয়োজন আছে, এবং পুরো বিশ্ব জুড়েই এটা অনেক কঠিন আমার কাছে লাগছে, বাট হয়তো বা অনেক সহজ। সৌরমণ্ডলের কিছু, সৌরজগতের কিছু। হ্যাঁ, যেমন সকালে সূর্য উঠে, রাতে চাঁদ উঠে। আপনি খানিকটা কাছাকাছি চলে গিয়েছেন। সূর্য বা চাঁদ, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, এতটুকু বলে দিলাম। সকালে জন্ম, বিকালে মরণ। সূর্য চাঁদেরই হয়, আর কার হয় বলো? সূর্য একদম ঠিক উত্তর, তবে চাঁদ হবে না, কারণ চাঁদ তো সকালে থাকছে না, সবসময় থাকছে। চাঁদ হচ্ছে সবসময় থাকছে, আমরা হয়তো সূর্যের জন্য দেখতে পাই না, কিন্তু সূর্য একমাত্র সকালে দেখতে পাই, আবার বিকেলের মধ্যে সূর্য অস্ত যায়, সন্ধ্যার পর তার সূর্য দেখতে পাই না আমরা, সেটার উত্তর হবে সূর্য। আচ্ছা, পরের অদ্ভুত প্রশ্ন। এমন কোন জিনিস যা আমরা খাবারের জন্য কিনি কিন্তু কখনো খাই না? খাবারের জন্য কিনে খাই না? না, এত কঠিন প্রশ্ন আমাকে করো না। এটা অনেক সহজ, এটা আমরা কিনি খাওয়ার জন্য, কিন্তু আমরা এটা কখনো খাই না। খাওয়ার জন্যই কিনি কিন্তু খাই না। না, আমার মাথায় কাজ করছে না। ওটার উপরে রেখে খাই, কিন্তু ওটা খাই না। খাওয়ার জন্য কিনি, মানে ওটার সাহায্যে খাই, তো ওটা খাই না আমরা। ইজি এটা। থালা বাসন, ক্রোকারিজ। হ্যাঁ, ক্রোকারিজ আমরা তো কিনি খাওয়ার জন্য, কিন্তু ওটা কিন্তু খেতে পাই না। ওটা খাওয়ার জন্য তো কিনি না, খাওয়াকে সাপোর্ট করার জন্য কিনি, ওটার সাহায্যে খাই, মানে ওটার জন্য, ওটার উপরে রেখে খাই। হ্যাঁ। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন। কোন জিনিস কাটার পর সবাই গান গায়? কাটার পরে গান গায়? তো কঠিন প্রশ্ন না, এটা ইজি। কোন জিনিস কাটার পর আমরা সবাই গান গাই? হ্যাপি বার্থডে হওয়ার পরে। জন্মদিনের কেক কাটার পর আমরা গান গাই না, হ্যাপি বার্থডে। আমি হ্যাপি বার্থডে কাউকে বলি না, আমি তাদেরকে দোয়া করি সব সময় যে তোমার এই বছরটা আবার ফিরে আসুক, এই দোয়া আমার জন্য কিন্তু আসলে করা উচিত। হ্যাপি বার্থডে বলে কোনো কিছু নেই, কোনো কিছু আমাদের ধর্মে অ্যাট লিস্ট নেই। নবীজি কখনো জন্মদিন পালন করতেন না, কাজে আমাদের করা উচিত না। একদম ঠিক। পরের অদ্ভুত প্রশ্ন। কোন মাসে মানুষ সবচাইতে কম ঘুমায়? কোন
মাসে মানুষ সবচাইতে কম ঘুমায়? কোন মাসে মানুষ কম ঘুমায়? কোন মাসে মানুষ কম ঘুমাবে? ও তো একমাত্র যাদের রাত ছোট তারা বেশিক্ষণ ঘুমাতে পারে না। না না না, এটা মানে একটা মাস আছে, একটা মাস আছে 12 মাসের মধ্যে একটা মাস আছে যে মাসে আমরা সবাই কম ঘুমাই। রোজার মাসে আমরা কম ঘুম হয়, বেশি ঘুম। ও না সরি, অনেকে দিনের বেলা ঘুমায় তো আবার। হ্যাঁ, বাট ওই মাসে আপনি দিনে ঘুমান বা রাতে ঘুমান, আপনার ঘুম কমই হবে। হ্যাঁ, রাতে ঘুমটা কম হয় তো। না, দিনেও ঘুম কম হবে, মানে আপনি যখনই ঘুমান না কেন আপনার ঘুমটা কম হবে ওই একটা মাসে। জানি না, মানুষ যারা ঘুমাতে তো দিনে রাতে 24 ঘন্টা ঘুমাতে পারে। মানে বাট ওই মাসে আর কি ঘুমটা কম হবে। কোনো মাসে কারো যারা ঘুমায় তারা কম হয়? হ্যাঁ হবে। কার হবে? আমি অনেক ঘুম কাতুর, বাট ওই মাসে আমার খুব ঘুম কম হয়। ফেব্রুয়ারি মাস 28 দিনের হয়। ও চাই না আচ্ছা, তো এত 30 কঠিন। দিন 31 দিন না না, এত কঠিন চিন্তা আমি করতে পারছি না। ওকে, আমি আসলে বুদ্ধি অনেক কম তো। না এটা তো অদ্ভুত প্রশ্ন, সবাই জানবে না, এটা স্বাভাবিক। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস জল খেলে মারা যায় কিন্তু বাতাস পেলে বেঁচে থাকে? জল জল মানে পেলে মারা যায়, বাতাস পেলে বেঁচে থাকে। এটা এমন একটা জিনিস যেটা রান্নার সময় ব্যবহার হয়। এই জিনিসের জন্য কিন্তু দেখা যাচ্ছে এটা যখন হয়, এই জিনিসটা যদি কখনো কোথাও হয়, চারিদিকে হইচই পড়ে যায় এবং খুব ভয়ানক একটা জিনিস। প্রতি বছর অনেক মানুষ এই জিনিসটার জন্য মারাও যায় এবং ভয়াবহ মৃত্যু বলতে আমরা যে ধরনের মৃত্যু বুঝি, এই জিনিসটার জন্য ওরকম ভয়াবহ মৃত্যুও হয়। জল পেলে মারা যায় এরকম? আছে। আর বাতাস পেলে বেড়ে যায়। আগুন। ওহ, আগুন আপনি জল ঢাললে মারা যাবে, যত বাতাস করবেন আগুন তত বাড়বে এবং ভয়ানক মৃত্যু কিন্তু অনেক কঠিন, আগুনের এগুলো জন্য হয়। মাথায় ঢুকাতে পারছি না। তুমি যেগুলো প্রশ্ন করছো ওগুলো অনেক কঠিন আমার জন্য। আচ্ছা, পরের অদ্ভুত প্রশ্ন আপনার আমি জন্য। এত 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 বুদ্ধিমতী না তো। আমি শুধু শুধু হিন্টস দিব। আমি কিন্তু বুদ্ধিমতী না, তুমি জানো, লোকে জানে যে আমি বুদ্ধিমতী না। পারবেন, নিশ্চয়ই পারবেন। পরের অদ্ভুত প্রশ্ন, এমন কোন ড্রাইভার আছে যার কোনো লাইসেন্স নেই অথচ সে আইন মেনেই চলে? এটা একটা ড্রাইভার, বাট মানুষ না, মানে এটা হচ্ছে মানে ওর নাম ড্রাইভার, তার আগে কিছু শব্দ আছে। অ্যাকচুয়াল ড্রাইভার না, যার হচ্ছে কোনো লাইসেন্স নেই, যেহেতু সে অ্যাকচুয়াল ও ড্রাইভার তোমার না। স্ক্রু ড্রাইভার? একদম হয়ে গেছে, দেখেছেন, আমি বললাম না আমি সহজ সহজ ও হিন্টস দিব। আচ্ছা আচ্ছা। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস 1000 বার ধোয়ার পরেও কালো থেকে যায়? কালো থেকে যায়? হুম, মাথার চুল। একদম ঠিক, হয়ে গেছে। কালো চুল যাদের, আসলে কালো থেকে যায়। কোন ফলের নাম উল্টো করে লিখলেও একই থাকে? একটা দেশি ফল। দেশি ফল? কোনটা? কি যেন ব্যাপারটা? একটা দেশি ফল যেটার নাম উল্টো করে লিখলেও একই থাকবে এবং সেই দেশি ফলটা কাঁচা অবস্থায় খাওয়া যায়, পাকা অবস্থায়ও খাওয়া যায়। কাঁচা অবস্থায় কাঁচাও খেতে পারবেন, তরকারিতে দিয়েও খেতে পারবেন। পাকা অবস্থায় পাকা খাওয়া যায়, পেঁপে। পেঁপে। জুস করে খাওয়া যায়। একদম ঠিক। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কে নিজে অপরকে খাওয়ায় কিন্তু নিজে কখনো খায় না? কে নিজে অপরকে খাওয়ায় কিন্তু নিজে কখনো খায় না। অপরকে খাওয়াতে সাহায্য করে কিন্তু নিজে খেতে পারে না সেই জিনিসটা। চামচ। ও চামচ। অপরকে আচ্ছা। খাওয়ায় কিন্তু সে তো নিজে খেতে পারে না, সে তো জীব না। শেষ অদ্ভুত প্রশ্ন, কোন খেলাতে যারা জেতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে যায়? সব খেলাতেই তো। না, যারা জেতে সব খেলে তারা এগিয়ে যায়, কিন্তু এই একটা খেলা যেখানে যারা জেতে তারা পিছিয়ে যায় এবং যারা হারে তারা এগিয়ে যায়। একটু বুদ্ধি দিয়ে আমাদের খেলতে হবে। মনে এটা একটা এমন খেলা, এটা পিকনিকে খেলা হয়, গ্রামেও খেলা হতে পারে। হাডুডু? না। এটা হচ্ছে শক্তির খেলার মতো। ধরেন দুটো পক্ষ থাকে মুখোমুখি এবং এই দুটো পক্ষের মধ্যে যারা আসলে জিতে তারা পেছনে যায়, যারা হারে তারা সামনে চলে যায়। তারা সামনে যায় দেখে ওরা জিতে যায়। আরে হাডুডু খেলা তো। হুম, হাডুডু না, বিকজ হাডুডুতে কিন্তু আপনার আবার কোর্টে ব্যাক করতে ও আচ্ছা, দড়ি টানাটা নেই? একদম ঠিক। ও আচ্ছা। অদ্ভুত প্রশ্ন শেষ আমাদের। আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। এবার হচ্ছে অনেক পেছনে যাব আমরা, আসলে পেছনের গল্পগুলো বলছি যেহেতু, আরো পেছনে চলে যাই। মিডিয়াতে কাজ করার প্রথম দিন কিভাবে আসা হলো, আগে থেকে ইচ্ছে ছিল কিনা, কিংবা এখন যেরকম আমাদের সমাজে অ্যাকসেপ্টেন্সটা আছে যে একটা মানুষ চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারে, বিশেষ করে মেয়েরা, তো ওই সময় আসলে মেয়েদের কাজ করা কতটা ছিল বা মেয়েদের মিডিয়াতে আসা কতটা স্বাভাবিক ছিল?
না, আমাদের মিডিয়াতে আসাটা, মিডিয়া বলতে তুমি টেলিভিশনে আমি প্রথম এসেছি, মিডিয়া বলতে, আর মঞ্চে তো আমি অভিনয় করতামই আগে। তো মিডিয়াতে যেদিন আমি টেলিভিশনে আসলাম সেদিন তো একা আসতে পারবো না, বা বাবা আমাকে একা ছাড়বে না, যার কারণে আমার হাজব্যান্ড, বিয়ের পর আমার হাজব্যান্ডই আমাকে প্রথম নিয়ে আসে টেলিভিশন, তার সাথে আমি আসি। কারণ সে তখন টেলিভিশনে টুকটাক কাজ করতো, মানে পাকিস্তান থেকে ফিরে এসছে, পাকিস্তানে ছিল সে স্বাধীনতার পরে। তো বাংলাদেশ যখন ফিরে এসে ওই মিডিয়ার লোকজনের সঙ্গে পরিচয়, কারণ তার আবার একটা নেশা ছিল, অভিনয়ের প্রতি তার একটা নেশা ছিল, যার কারণে ওই ফ্রেন্ডরা ছিল ওখানে। টেলিভিশনে একজন প্রডিউসার আলিমুজ্জামান দুলু, তার ফ্রেন্ড ছিল। তারপরে ধরো অন্যান্যদের সবার সঙ্গে অনেক আর্টিস্ট যাদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব ছিল, সেই হিসাবে সে যাতায়াত করতো। কারণ আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেল, তখন আলিমুজ্জামান দুলু টেলিভিশনের প্রডিউসার হিসেবে বললো, আমি তখন মঞ্চ নাটক করতাম, সরি, আমাদের একটা গ্রুপ ছিল কথক নাট্যগোষ্ঠী, ওরাই করেছিল, জহুর আর জহুরের ফ্রেন্ডরা মিলে। আলিমুজ্জামান দুলু, আমিরুল হক চৌধুরী, আমিরুল হক চৌধুরী আছে এখন, যে বেঁচে আছেন, অভিনয় করেন, উনি ছিলেন তাতে। তারপরে আশরাফুল আলম, রেডিওর আশরাফুল আলম ছিলেন। তারপর রফিকুজ্জামান গীতিকার, উনি ছিলেন। অনেকেই ছিল তখন, আর অনেক জুনিয়র অনেকেই ছিল। তো সেই গোষ্ঠীতে আমি বিবাহিত হিসাবে আমি তার সঙ্গে যাতায়াত করতাম। তখন আমাকে আলিমুজ্জামান দুলু টেলিভিশন জহুরকে বললো যে, শোন জহুর, তুই এক কাজ কর না, ডলে তো ভালো অ্যাক্টিং করে, তো খামাখা মঞ্চে করে যখন, ওকে টেলিভিশনে ঢুকাই দে না। জহুরকে, আমি ঢুকাবার কি, আমি কে ওখানে, তোরা আসিস, তোরা দেখ কীভাবে কী করবি। তো জহুর তখন টুকটাক করে টেলিভিশনের কাজেই, বলছে না, বলো ঠিক আছে। আলিমুজ্জামান দুলু কী করলো, আমার নাম লিখে অ্যাপ্লাই করে দিল। তখন আমি 5টা না 4টা মেয়ে যেন, আমরা 4টা মেয়ে, সরি, আমরা ওই শাকেরা যে হয়েছিল সকাল সন্ধ্যায়, তুমি তো দেখোনি সকাল সন্ধ্যা রিনা, রিনা বলে আমাদের একটা মেয়ে ছিল, সে রিনা 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 কী নাম যেন ভুলে গেলাম। তো শাকেরা নাম হয়েছিল নাটকের ক্যারেক্টারে। তো শাকেরা, আমি, আরেকটা ছিল রীতা ব্যানার্জি, ওরা 3 বোন ছিল, রীতা ব্যানার্জি, তারপরে মিতা ব্যানার্জি, রীতা ব্যানার্জি, আর হলো আরেকটা বোন, আরে নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, ওরা 3 বোন, তার মধ্যে ওই মিতা ব্যানার্জিও তখন অডিশন দেবে। আমরা 4 জন টোটাল, আমরা স্পেশাল অডিশন দিলাম, দেওয়ার পরে 5 জনকেই অ্যালাউ করলো। তারপরে প্রথম নাটক যেদিন আমার হবে, সেটা আমি যার নাটক করতে গেলাম, উনি ছিলেন হলো উনি করেছিলেন ইয়ে করে বিয়ে বলে একটা ছবি করেছিলেন উনি, কিন্তু টেলিভিশনে অনেক সিনিয়র একজন প্রডিউসার ছিলেন উনি। ওনার নাম ছিলেন হলো আবদুল্লাহ ইউসুফ ইমাম। তারপরে উনি ডাকলেন একটা নাটকে, তো সেখানে একটা মেয়ে দরকার, যে মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে, নানি, বাবা মা নাই, নানির কাছে থাকে, তো সেই মেয়েটা আমাকে করতে হবে। তো যাই হোক, আমি তো গেলাম, স্বাভাবিক প্রথম পরীক্ষা দেওয়ার মতোই অবস্থা, টেনশন হচ্ছে। সবাইকে স্ক্রিপ্ট দিল হাতে, পড়ো তোমরা এটা, নতুন যারা আমাদের 4 জনকে পড়তে দিল, 4 জন না, আমরা 3 জন ছিলাম সেদিন, পড়ো। তারপরে পড়লাম। তারপরে যখন শেষ হয়ে গেল রিহার্সাল, বলে আচ্ছা ঠিক আছে যাও, কালকে আবার এই সময় রিহার্সাল, বলে সবাই আমরা উঠতে যাচ্ছি, এই সময় আমাকে বলে কি, আপনি বসেন। তো বসলাম আবার। তা বলে, আপনি জহুরের বউ? আমি জি। বলে যে, আপনি মঞ্চে নাটক করেন শুনলাম। আমি জি। পা কিন্তু কাঁপছে আমার। ঠিক আছে, এই ক্যারেক্টারটা করবেন, কালকে আপনি চলে এসেন, মেইন ক্যারেক্টারই তো, কালকে চলে এসেন। এই মানে আমাকে, ওরা সব চলে গেল তখন, আমাকে বসালো, তারপরে তো বললেন আর কি, এই আমার যাওয়া। তা জহুর আমাকে নিয়ে যেত তখন। পরে আর জহুরের সাথে যাতায়াত করতাম না, জহুরও লজ্জা পেত। দূর, তোমাকে আমি সাথে নিয়ে যাবো কেন, তুমি একজন আর্টিস্ট, ওখানে অভিনয় করো, আমিও করি, আমি তোমার সঙ্গে থাকলে মানুষ কী বলবে, আমার সঙ্গে যেতে চাইতো না। আচ্ছা। তারপর ধরো আমি একা যেতাম, হয়তো ওর গাড়ি নিয়ে যেতাম, কখনো রিক্সায় করে যেতাম। আচ্ছা, এই হচ্ছে অভিনয়ের প্রথম মিডিয়াতে আসা। আমরা হচ্ছে এখন একটা অন্য সেগমেন্টে যাব। এই সেগমেন্টে আপনাকে অভিনয় করে দেখাতে হবে, এটা একটা মজার সেগমেন্ট, তবে রেগুলার অভিনয় আমরা নিব না। আপনি নিঃসন্দেহে এখন জানেন যে বর্তমান এই প্রজন্মে বা এই সময়ে একটা খুব ভয়াবহ মহামারী আমরা দেখতে পাচ্ছি, বাচ্চাদের জন্য হাম হচ্ছে, প্রত্যেকটা বাচ্চার আমরা ঘরে ঘরে শুনছি। ধরুন এই মুহূর্তে আপনাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হলো, যে ক্যারেক্টারের কাজ হচ্ছে পুরো দেশবাসীকে সচেতন করা হাম নিয়ে। সো তখন যা করতে হবে সেটা যদি ক্যামেরায় করে দেখাতেন। কি করব? মানে এই যে সচেতনতা, হাম যেন না হয়, যেন বাসায় থাকা। এটা তো সরকারের দোষ, সরকার যদি না খেয়াল করে আমার দেশের এইসব মেডিকেল সায়েন্স বা জিনিসগুলো যেসব কারণে হয়, সেটা তাদের দেখার বিষয়, মেডিকেল সাইডটা দেখার বিষয়। আমার ঘরে তো আমি বুঝতে পারছি না হাম হবে কিনা। না, আমরা এখন একটা অভিনয়ে যাব।
যে অভিনয় আসলে আপনি এই সচেতনতামূলক বার্তাটা জনগণের নিকট পৌঁছে দিবেন? না, আমি সেটা অভিনয় কেন করবো, আমি তো এমনিই বলতে পারি। আমরা সেটা ক্যামেরায় হ্যাঁ, তো আমি এমনিই বলতে পারি যে আমাদের বাচ্চাদেরকে একটু, যে কারণে হার্ম হতেই পারে সেই ব্যাপারটা যেন সব বাবা মা বা পরিবারের সদস্যদেরকে খেয়াল রাখতে হবে, বাচ্চাগুলোকে ক্লিন রাখতে হবে, বাচ্চাগুলোকে ওইভাবে সাবধানে রাখতে হবে যাতে এই মহামারীটা যাতে বাচ্চাদের না হয়। কারণ এটা ভয়ানক একটা অসুখ। অনেক বাচ্চাকে মনে হয় কিছুই হয়নি, কিন্তু বাট ওটা এমন একটা কষ্টকর অসুখ যে বাচ্চাদের গা চুলকাচ্ছে, অস্বস্তি লাগছে, জ্বর আসছে, খেতে পাচ্ছে না, মুখে হামটা কিন্তু মুখে জিভের মধ্যে হয়ে যায়, আচ্ছা মুখেও কিন্তু হয়, যার কারণে বাচ্চারা তখন খেতে পারে না। তো এই থেকেই বাচ্চাগুলোকে আমরা শেষ করে দিচ্ছি, অনেকেই চলে যাচ্ছে দুনিয়া থেকে, অনেকে থাকছে। কাজে প্রত্যেকটা বাবা মার কাছে এক একটা সন্তান মানে একটা রত্ন, আমি রত্নটাকে যাতে না হারাতে হয় সেই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। বা দারুণ, আমরা একটু সচেতনামূলক কথা দর্শকদেরকে জানালাম যেন দর্শকেরা সে বিষয়টা লক্ষ্য রাখে এবং নিজেদের বাচ্চাদেরকে যেন বাসায় রাখে বেশিরভাগ নিজের সময় সময় এই সময়টুকুতে। এবার আমরা একটা অন্য অভিনয় নিব। এখন হচ্ছে আমরা, আপনার তো অনেক ধরনের অভিনয় হয়ে থাকে, যে কোনো আপনার পছন্দের একটা ডায়লগ আমরা শুনবো। আর মঞ্চনাটকে যে ডায়লগগুলো সেগুলো ধরো আমি অনেক দিন থেকে করি না, তারপরেও আমার মানুষ নাটকে একটা ডায়লগ আছে, এটা সলিলোকে একা একা বলি। তো মামুন ভাই থাকেন, মামুন রশিদ সাথে থাকেন, তার সামনে আমি কথাটা বলি। সে আমাকে ভালোবাসার কথা বলেছিল, আমি একটা প্রস্টিটিউট মেয়ে, সেই জন্য আমি তাকে বলছি, কি কইলে বন্ধু, ভালোবাসা, হ্যাঁ ওই ভালোবাসাই তোমার চিরকালের কাল গো বন্ধু, চিরকালের ৭০, একবার, দুইবার, তিনবার, এই নিয়ে ৪বার আমার জীবনে ভালোবাসা এসেছে। ভালোবাসা জিনিসটা কিরাম গো বন্ধু, কিরাম, চোখের মধ্যে কিরাম যেন একটা বেগুনি বেগুনি রং, ওহ ভুলে গেছি, তারপরে অনেক লম্বা ছিল তার। হ্যাঁ, বাট যতটুকু আসলে মনে আছে ততটুকু খুবই দুর্দান্ত লেগেছে। আমরা এবার আরেকটা গেম সেগমেন্টে যাব। এইবারের গেম সেগমেন্টটা হচ্ছে একটু ভিন্ন, একটু মজাদার। দর্শক চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। আপনার যারা ফ্যানরা আছে তাদের তো আসলে অনেক কিছু জানার ইচ্ছে আছে, তাদের সে জানার ইচ্ছেগুলো নিয়ে গুগল সার্চে তাদের প্রশ্ন এগুলো তুলতে হবে আর উত্তর দিতে হবে, জি, উঠাবো একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে। প্রথম প্রশ্ন দর্শকেরা যা জানতে চায়, বেস্ট মুভি টলি জোহরের। আমার জীবনে বেস্ট মুভি ছিল বেশ কয়েকটা ছবি ভালো, তোমার শঙ্খনীল কারাগার, তারপরে বাবা কেন চাকর, তারপরে তোমার আগুনের পরশমণির ক্যারেক্টার ছবি, তারপরে তোমার ঘানি ছবি, যে ছবিটা আমরা করেছি, আমি তো জাতীয় পুরস্কার পেয়েছিলাম। বেশ কয়েকটা ছবি, আমি তোমরা একটা চেয়েছো, আমি তো অনেকগুলো বলে ফেললাম। দর্শকের যেটা পছন্দ দর্শক দেখে নিবে সবগুলো। থ্যাংক ইউ। এবার চলে যায় পরের প্রশ্নে, যেটা জনতারা জানতে চায়। আমার হাতে তো নখ থাকে না, বুঝো না। ডলি যখন রিয়েল এইজ, এটা আমাকে দর্শককে জানাতে হবে, রিয়েল এইজটা আপনার ইচ্ছে। দরকার নাই তো, আমার বয়স হয়েছে, সত্যি কথা, আমার রিয়েল এইজ জানার দরকার নাই। তাই এত এরম করে বলবে, দরকার নাই। দর্শক আপনারা গেস করুন। হ্যাঁ, ওরাই বলে নি, বয়স হয়েছে তো বোঝাই যাচ্ছে, দর্শক বলবে আমার বয়স কত। অবশ্য প্রত্যেকটা ইন্টারভিউতে আমার বয়স বলে দিচ্ছে, ওরাই বলে দিচ্ছে, ওরাই বলতে থাকো। সাংবাদিকটাই বলে দেয়। ডলি জহুর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড জহুরুল ইসলাম প্রয়াত, সে অভিনয় করতেন কিন্তু ব্যবসায়ী ছিলেন, আর মঞ্চ অভিনেতাই ছিলেন এবং ডিরেক্টরও ছিলেন। উনি আমাদের কথক নাট্যগোষ্ঠীতে প্রাগৈতিহাসিক নাটকটা মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেটা ডিরেক্টর সেই ছিল, সে অভিনয় করেছে ওখানে একটা ক্যারেক্টার। ওকে, চলেছে পরের অদ্ভুত প্রশ্ন, জনতারা আসলে জানতে চায় আপনাদের কাছ থেকে। জনতাদের জানতে চাওয়া প্রশ্ন, ডলি জহুরের ছেলে, আমার একটাই ছেলে, ওর নাম হলো রিয়াসত আজিম। রিয়াসত নামটা আমার এত পছন্দ হয়েছিল এই কারণে যে আমার যখন বাবু হচ্ছিল না, 9 বছর পরে আমার ছেলে হয়েছে, আমার যখন বাবু ছেলে মেয়ে হচ্ছে না তখন আমি এইসব দিন রাত্রি করছিলাম। Step, 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 step beside my stress. Shabba like superhit. Step, 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 superhit. তো তখন একটা গ্যাপ পেয়ে গেছিলাম, আমাদের মানে 2টা সপ্তাহ আমাদের শুটিং হবে না। মোস্তাফিজ ভাই তখন ইয়েতে যাবেন, জাপানে না কোথায় একটা ইয়ে থেকে, টেলিভিশন থেকে একটা বোধহয় কোনো একটা কিছু ছিল ওনার, তো সেই কারণে ওনাকে যেতে হবে। তখন উনি বললেন যে আমার তো 2 সপ্তাহ কাজ হবে না, তোমরা 2 সপ্তাহের কাজটা আমি অগ্রিম করে যাই, করে উনি চলে গেছিলেন। তখন আমি হঠাৎ করে আমার সকালবেলা পেপার পড়তে পড়তে জহুর সাহেবের আমি বললাম,
ও বাইরে যাবে, কাজে যাবে। আমি বললাম কি, শোনো 2 সপ্তাহ তো কাজ হবে না, গ্যাপ পেলাম একটা সিরিয়ালের, তো চলো না আমরা এইবার আমরা আজমিরে যাই। বলো যাবে, শুধু এই কথা বললো যাবে। ও তো ড্রেস মানে রেডি হতে হতে বলছে যাবে। আমি চলো যাই তাহলে, এর মধ্যে যাই। বলে আচ্ছা ঠিক আছে। বলে এখন তো বেশ সিরিয়াসলি নিল না, বেরিয়ে চলে গেল। কিন্তু বিকেলে এসে আমাকে ভিসাও দিল আর বললো এই দেখো টিকিটও কেটে নিয়ে আসলো, বাহ। বুঝছো। তারপরে সে চলে গেলাম। তো ওইখানে যে খাদিমের বাড়িতে গিয়েছিলাম আমি, ওরও ঠিকানা নিয়েই গেছিলাম, একজনের কাছে ঠিকানা নিয়ে ওর সম্পর্কে জেনেই আমরা গেছি। একটা ছেলে রিয়াসত নাম, 5 বোনের এক ভাই, দেখতে এত সুন্দর। প্রথমে যেই ধাক্কা খেলাম, প্রিন্সের মতো একটা ছেলে। ভালো লাগে না একটা ছেলেকে? আর আমাদেরকে এত হেল্প করছে, আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছে আজমিরে ইয়েতে, তো মাজারে যে। তো 2 দিন ছিলাম ওর ওখানে। আর মানুষ এতদিন থাকে না। আমি শুধুমাত্র ওই বাড়ির প্রত্যেকটা মেয়ে এত আদর আমাকে আপ্যায়ন করলো, এত আদর করলো, বাজি বাজি বলে একদম। ওরা দোতলায় থাকতো, আমরা একতলায় আমাদের থাকার ব্যবস্থা আর কি, যারা যায় ওখানে। তো তার মাও আমাকে প্রথমে দেখে বলছে, কে বলছে, মানে ওনার ভাষায় বলছে, কে বলছে বাচ্চা হবে না? এটা তো দেখলেই বোঝা যাচ্ছে ও বাচ্চা হবে, ও মা, দেখতে তো মায়ের মতো লাগছে। এইভাবে বলে উনি ওনার একটা ছোটো বটুয়া থেকে একটা কয়েন বের করে আমার হাতে দিয়ে বলছিল, তোমার যখন বাবু হবে কয়েনটা ফুটো করে ওর কোমরে বেঁধে দিও। আচ্ছা। বুঝছো। তারপর তো ফিরে এসে জানলাম যে আমার পেটে বাবু হয়েছে, এবং সেই বাবুটার নাম ওই ছেলের নামই রেখেছিলাম আমি। সবাই নাম বলছে, আমার তো প্রচুর ভক্ত এসব দিনরাত্রির পরে, তখন বহুত ভক্ত, সবাই খালি আমাকে নাম পাঠাচ্ছে বহুত, 10টা 15টা করে একজন নাম পাঠাচ্ছে। তার মধ্যে কোনো নামই আমার মন মতো হচ্ছে না। আমার যে ওই যে মাথায় ঢুকে আছে রিয়াসাত। তারপরে শেষে আমি আমার আব্বাকে বললাম, আব্বাও কিন্তু বহুত নাম, যে আসে তাকে বলে, এই শোনো তুমি কটা নাম দিয়ে যাও তো, আমার নাতির জন্য কটা নাম দিয়ে যাও। আমার আব্বা তো প্রচণ্ড খুশি, তখন ভাসছে সে আনন্দে, তো দিয়ে যেত। পরে আমি বললাম, আব্বা আমার কোনো নাম ভালো লাগছে না, রিয়াসাত নামটা খুব ভালো লেগেছে ওই নামটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোমার ছেলে, তুমি তোমার ছেলের নাম রাখবে না? আমরা চলে যাই পরের প্রশ্নে, যেটা যেন তারা জানতে চায়। আমি কিন্তু ওর নাম রেখে ওর সঙ্গে একটা কিছু লাগাতে হবে না, শুধু রিয়াসা থাকলে তো হবে না, আরেকটা একটা ওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে পুরোটার একটা পুরো অর্থ হয়। যেমন রিয়াসাত হলো রাজ্য, সাম্রাজ্য, আর আজিম হলো শ্রেষ্ঠ। জহুরের নামও আজিম না, আমাদের ফ্যামিলিতে কেউ আজিম নাই, কিন্তু রিয়াসাতকে সাপোর্ট দেওয়ার জন্য রিয়াসাত আজিম রেখেছি। বাহ। ওর নাম রিয়াসাত আজিম। আচ্ছা, ডলি জহুর দম মুভির কথা তো কিছু বলার নাই আমার। আমি নিশোর মার চরিত্র করেছি ওখানে। এখানে মেইন গল্প তো হয়েছে নিশো আর মানে ওর ওই হারিয়ে যাওয়ার ব্যাপারটা, ওর কষ্টটা, টোটাল গল্পটাই সেটা ছিল, তাই না? আমরা হলাম সাপোর্টিং ক্যারেক্টার বলতে গেলে। আর ওর স্ত্রীকে রাখবে, কারণ সে রানীর জন্যই স্বপ্ন দেখেছে, সব বাড়িটা ঠিক করবে সেই স্বপ্ন দেখেছে। গল্পটা এলো তাই, যে যার কারণে সে গেছিল বাইরে, তাই না? আর মা তো আর থাকতেই হবে, একটা মা ছিলাম। এমন আমার যে খুব কঠিন কোনো চরিত্র ছিল তা না। তবে এই যে সাপোর্টিং চরিত্র বলে না, যেটাই বলেন না কেন, গল্পের কিন্তু মাটাও একটা প্রধান চরিত্র। অবশ্যই একটা সন্তানের মা লাগবে না? আর মানে যাই হোক, ও তো মা আর বউর জন্য ওখানে সবসময় বলতো, কবুতরটাকে বলছে আর মা আর বউকে যে খবরটা দিও আমি আসবো, এই আর কি। চলে যাই পরের প্রশ্ন। আমি দম তো পুরো দেখিনি। আমার যখন ইন্টারভিউ দেওয়ার কথা বললো প্রথমে পত্রিকায়, আমি যখন কথা বলছিলাম, ও যে সবাই মানে মিস ইন্টারপ্রেট করলো যে আমি নাকি দম বলছি, একটা আমার দম নাই কথা বলেছে। এটা কিন্তু ওরা বলেছে, সেটা সত্যি কথা বলতে আমি সেটা বলিনি। আমাকে যখন বারবার বিরক্ত করছে ওরা, দম নিয়ে কিছু, আমি দম নিয়ে আমি কী বলবো, দম তো পুরোটা দেখিনি, আমি জানিও না গল্পটা কী, মুখে মুখে একটু শোনা। টোটাল কাজ তো তোমার ওখানে কাজ হয়েছে, ওখানের ব্যাপারটা আমি জানিই না। একটা সারাংশ জানি যে ব্যাপারটা এইরকম, কিন্তু আমি দেখিনি, আমি কী বলবো দম নিয়ে। আমি দম নিয়ে কিছু বলবো না, আমি রাগ হচ্ছে ওদের সাথে। অনেকেই দাঁড়ানো ছিল সাংবাদিকরা, হ্যাঁ, তখন আমি বললাম যে দম নিয়ে আমার কিছু বলার নেই, আমার ওখানে দমই নেই, আমি কী বলবো। কথাটা বলছি আমার দমই নেই ওখানে, পার্ট যেটুকু করছে ওটা কিছু না, এমন কিছু না। সেটাকে ওরা বলছে দমের দম নাই, তো আমি কী বলবো। এখন এইটাকে ভাইরাল করে যে বাজে বাজে কথাটা সবাই বলা শুরু করলো, মানে আমার কাছে খুব কষ্ট লেগেছে। তারপর যখন পরে আবার দম দেখে আমি আবার বললাম, নিশু তুই এত ভালো করছিস বাবা, তো আদর আদর করলাম। ওটা দেখেও বলছে মহিলা অনেক পল্টিবাজ, কমেন্ট শোনো, অনেক মহিলা অনেক পল্টিবাজ, কালকে বললো দম নাই, আজকে আবার এসব ইয়ে করছে। মানে মানুষের সামনে কোনো কথা বলা অনেক কন্ট্রোলে বলতে হয়। আর আমি যে ইদানিং কথা বলতে চাই না, আমি জেদ করেই বলি ওদেরকে, কোনো সাংবাদিক কিছু বললে আমি খবরদার
আসবা না, আমি কোনো ইন্টারভিউ দিব না, আমি খোলা পাতা, সব জানো আমার সম্পর্কে, নতুন করে বলার কিছু নাই, কাজে আমি কোনো ইন্টারভিউ দিব না, আসবা না। আর এখন বলতে পারি, আগে তো হয় জোরালো ভাবে বলতে পারতাম না, এখন রাগ হয়ে যাই, আমি খবরদার আসবা না আমার এখানে। হুম, একদম। হ্যাঁ, পরের প্রশ্ন কি আছে? ডলি জহুর থিয়েটার। থিয়েটার। হ্যাঁ, থিয়েটার আমি ছোট থাকতেই করতাম, এলাকায় ছোট ছোট থাকতে থিয়েটার করতাম, আমার এলাকার বড় একদম ভাই স্কুল বোনরা। থেকে? হ্যাঁ, একদম ছোট থাকতে, মানে স্কুল থাকতেই। আমি স্কুলেও করেছি থিয়েটার, মানে স্কুলে বলতে মানে মঞ্চে আমাদের বাৎসরিক অনুষ্ঠানে আমি অভিনয় করতাম। কারণ হলো কি জানো, আমি তো নাচও করতাম, গানও গাইতাম, আমি মুকুল ফৌজও করতাম, গার্লস গাইডও করতাম। বাহ। মানে এমন কিছু নাই যে করিনি আমি সেই সময়টায়। তো দুরন্ত একটা মেয়ে ছিলাম আমি, আমার বাবার খুব মানে অশান্ত একটা মেয়ে ছিলাম আমি 5 বোনের মধ্যে। বাবার প্রশ্রয় ছিল, আমার মায়ের ছিল না। মা অনেক গালাগালি করতো, মা বাজে কথা বলতো, আমার আব্বাকে বলতো হ্যাঁ দাও ছাড়ো, আজ বিয়ে দিলে কালকে বাচ্চার মা হবে, শাশুড়ি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে, এক দুয়ার দিয়ে ঢুকাবে আর এক দুয়ার দিয়ে বের করে দিবে, আমাকে কাজকর্ম শিখে না, সারাদিন আছে এইগুলো নিয়ে থাকে, মানে এইরকম বলতো তখন। হ্যাঁ, হ্যাঁ। আর আমি আমার আব্বার দিকে তাকায় দেখতাম অসহায়, আব্বা বলতো যাও তুমি যাও, মানে এইরকম আর কি ছিল আচ্ছা। ব্যাপারটা। বাবার প্রশ্রয়ে এত দূর এসেছি। তারপরে পরবর্তী সময় জহুরের সাথে বিয়ে হওয়ার পর জহুর তো ফুল, জহুর তো কোনো ব্যাপারে কোনো নাক আরো গলাতো মাথায় না, তুলে দিয়েছে। একদম কিচ্ছু বলতো না, কারণ ও জানতো যে আমি এটা করে আমি আনন্দ পাই, কারণ ওর একটা প্রশ্রয় ছিল আমার উপরে। বাহ, চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, যে জনতা তারপরে জানতে চায়। এই থিয়েটার, তারপর তো থিয়েটার পড়েই গেছি, প্রথমে কথক, তারপরে নাট্যচক্র, ইউনিভার্সিটি যেটা নাট্যচক্র, তারপরে তো তোমার মামুন ভাইয়ের সাথে বাংলা থিয়েটার আরণ্যকের সাথে। ডলি জহুর হোম ডিস্ট্রিক্ট, আমার দেশের বাড়ি হলো মেইনলি, আগে তো কুমিল্লা ছিলাম, এখন তো আমার ভাগ করে দিয়েছে, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়াতে পড়ে গেছি আর কি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আসলে অনেক বেশি ঝগড়া করে। এটা মানুষ বলে, কিন্তু আমরা ঝগড়া করি না তো। আমার কথা বলার স্টাইল ঝগড়াটে মনে হতে পারে, বাট ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঝগড়া করে না, কারণ আমার বাড়িতেই তো, ধরো আমার দেশের বাড়িতে, আমাদের বাড়িতে আমার চাচাতো ভাই বোনরা আছে, বড় চাচার ছেলে মেয়েরা আছে, ওই ঝগড়া তো কাউকে দেখি না, বরঞ্চ ওরা অনেক ক্যালকুলেটিভ, ওরা সংসার বা ধরো ওরা কি করতে হবে, কি করলে ভালো হয়, ওগুলো নিয়ে ক্যালকুলেট। হ্যাঁ হ্যাঁ, ওরা বাড়ি টাড়ি সাজানো, ঘর দুয়ারের মধ্যে ওদের সংসার নিয়ে সুখে থাকাটা ওদের চেষ্টা, ওদের কোনো ঝগড়া হওয়ার তো প্রশ্নই আসে না। ওকে, চলে যায় পরের প্রশ্ন। লেখাপড়া ধরো আমি অনার্স এমএ করেছি সোশিয়োলজিতে, সমাজবিজ্ঞানে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওকে, এই তো। চলে যাই পরের প্রশ্নে। জনতা যা যা জানতে চায়, কি জানতে চায় এবার তারা? নাহলে যে ফিল্ম অ্যাওয়ার্ড তো সবাই জানি, 2টা জাতীয় পুরস্কার পেয়েছি, ধরো একটা আজীবন সম্মাননা দিয়ে বলেছিল তুমি যাও আর দরকার নেই, তারপর তো করে যাচ্ছি, আর 21 পদক লাস্টে। বাহ, চলে যায় পরের প্রশ্নে, যেটা জনতারা জানতে চায়। বেস্ট নাটক, একদম তো বেস্ট নাটক হিসেবে বলা যায় না, নাটক অনেক নাটক করেছি, তার মধ্যে বহু নাটক করেছি যেগুলো নাকি আসলে ভালো ছিল, একটা লোকে নাম। প্রশংসা করেছে, তাই না? একটা দুটো নাম। সুখের উপমা বলে একটা নাটক, যেটা নাকি ধরো আমাকে যখন আতিক ভাই বললেন, আতিকুল হক চৌধুরী ছিলেন, উনি যেদিন বললেন যে আমাকে এটা করতে হবে টেলিভিশনে, সেই দিন অনেকে অবজেকশন দিয়েছে, মানে বলেছে যে এই ক্যারেক্টার সবাই জানে এরকম একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, ডলি জহুর করবে। তো আতিক ভাইকে অনেকে অবজেকশন দিয়েছে যে এটা দরকার নাই, আপনি অমুককে নেন, তমুককে নেন, এ করলে ভালো হবে, ও করলে ভালো হবে। আতিক ভাই বলে কি আমি জানি ডলি করলে ভালো হবে। আতিক ভাই জেদ করে বলেছেন যে এটা করতে হবে, ডলিকে দিয়ে করাবো আমি, এবং আমি করেছি, এবং আতিক ভাই অসম্ভব স্যাটিসফাইড এবং খুবই খুশি। এবং যেদিন নাটকটা হলো, টেলিকাস্ট হলো সুখের উপমা, এখন তোমার ইয়েতে নাই, টেলিভিশনে তো আর্কাইভ তো কিছুই নাই, প্রচুর ভালো ভালো নাটক ছিল। এটা নাকি আতিক ভাই মারা যাওয়ার আগে, ওনার ক্যান্সারে মারা গেছেন, তো ওনাকে আমি দেখতে গেছিলাম মেডিকেলে, তো উনি তখন আমার কাছে, ডলি জানো তোমার এই নাটকটা নাই, ওই নাটকটা নাই, কী সুন্দর সুন্দর নাটক তুমি করেছো, সেই নাটকগুলো কিচ্ছু নাই যেন, সবাই সবগুলো নষ্ট করে ফেলেছে। ওই যে তখন তো ইয়েতে কি ভিএইচএস ইয়েতে তোমার DVD ছিল না, ওর মধ্যে তো নাটকগুলো তুলতো, ও দেখা গেলো নাটকের একটা ক্যাসেট নিয়ে ঢুকাই দিল, দিয়ে ওখানে টক শো হলো, কি একটা ইসলামিক অনুষ্ঠান হলো, কি একটা অমুক হলো, তো খামাখা একটু দেখতো না যে ওর মধ্যে কি আছে, এটা কোনো মানে হয় বলো? এভাবে ভালো 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 নাটকগুলো হাওয়া হয়ে গেছে। এবং আমার মনে হয় বর্তমানের যুগ, এই দিক থেকে আমরা ব্লেসড যে এখন ডিজিটাল যুগ আছে, আমরা হ্যাঁ চাইলে সবকিছু অবশ্যই store করতে অবশ্যই, পারি। এখন আমাদের ছেলে মেয়েরা যে কত সুবিধা, কত সুযোগ, এবং এই যে ব্যবসায়ীরা তো ভালো ব্যবসা করছে ইউটিউব দিয়ে, তাই না? একদম। আমরা শেষ জনতা যা জানতে চাই সেটাতে চলে যাব। আপকামিং মুভি
না, আমি এখন কোনো মুভি করছি না। যদি কখনো হয়ে যায়, ধরো কখনো হতে পারে, কোনো একটা ছবির কথা হয়তো হলো, যদি ভালো লাগলো হয়তো বা করতে পারি, কিন্তু আমার যে ছবি করার জন্য আর ছবি করার কোনো ইচ্ছে নাই। ওকে, জনতারা যা যা জানতে চাই আমরা সব জেনে গিয়েছি। আমরা Thank এখন you. আবারও চলে যাব অন্য সেগমেন্টে। দর্শক, চলে যাচ্ছে এখন আমরা একটা মজার গেম সেগমেন্ট। আমাদের এই গেম সেগমেন্টের রুলস খুবই সিম্পল। আমরা ফার্স্ট আপনার হাতে এই ছুরিটা দিব, আমি এটা ঢেলে দেই। তাহলে এটা আমি এখানে একসাথে সবগুলো ঢেলে দিয়েছি। তারপরে এখন এটা ফাঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে এটা আমি এখানে রাখবো। হুম। এবার আপনি বলগুলো টেবিলে একটা ড্রপ দিয়ে এই বলে ফেলবেন এবং আমার প্রশ্নের উত্তর দিবেন। জীবনও হবে না। দেখা যাক। না, এখন আমার হাতের ওই এইম নাই, আমার সেই আগের ওইসব আছে নাকি এখন? এবং প্রশ্নের এখন- উত্তর দিতে হবে। কিভাবে? আপনি খেলতে থাকবেন, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিতে থাকবেন। ওটা জীবনও হবে না, লোকজন হাসবে আমাকে দেখে। দেখা যাক। 1 2 3 স্টার্ট। আপনি শুরু করতে পারেন। এটা কখনো হবেই না আমার। এমনি রাখতে পারি ঠাস করে। না 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 না, 1 2 3 স্টার্ট হয়ে যাবে। আমরা এখন একদম কাউন্টডাউনে আছি। আচ্ছা, শুরু ঠিক করলে আছে। স্টার্ট। ওটা কখনো হবে না, ওই এইম তো আর নাই। ওকে, আমরা শুরু করছি। স্টেজ না ক্যামেরা? হয়ে গেছে প্রথমটায়। ও মাই গড, হলো কেন? স্টেজ না ক্যামেরা? চলে গেল তো। প্রশ্নের উত্তর দিতে হবে। স্টেজ না ক্যামেরা? কি ক্যামেরা? স্টেজ না ক্যামেরা? না, আমার দুটোই ভালো লাগে, স্টেজ বেশি ভালো লাগে। ও চলেই তো গেল। এক টেকে শর্ট না বারবার রিটেক? ও না 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 না, হলো না, আবার করো। এক টেকে শর্ট না বারবার রিটেক? সবসময় এক থেকে দেওয়ার চেষ্টা করেছি। ও তোমার বল ভালো না, বলগুলো ইয়ে হয় না। ওকে, সকালবেলা শুটিং না রাতের শুটিং? না, টাইম অনুযায়ী শুটিং। কি সকাল আর রাতের শুটিং? একদম টাইম অনুযায়ী শুটিংয়ে যাবো, সে টাইম অনুযায়ী শুটিং থেকে আসবো। কারণ এক্সেস টাইম কাজ করতে কষ্ট হয়, শুধু আমার না, বাচ্চা ছেলে মেয়েদেরও কষ্ট হয়। তো বাচ্চা ছেলে মেয়েদের এনার্জি থাকে, তারা করে। আমাদের এখন এনার্জি নাই, জোর করে করতে হয়, তাই করি। যদি আপনাকে নিয়ে কোনো বায়োপিক করা হয়, হ্যাঁ। তাহলে নায়িকা হিসেবে কাকে দেখতে চান? আমাকে এদিকে বায়োপিক করার মতো এরকম চেহারা কারো নাই তো। ওকে, মানে কাউকেই দেখতে চান না, আমার মতো চেহারা কারো নাই। এখন মেয়েরা খুব সুন্দর। চলে গেল। তারপরে যদি মানে একজনকে নিতেই হয়, তাহলে কাকে বেছে নেবেন? না না না, আমার তো এই চেহারা কারো নাই। মানে ফেস না হোক, অ্যাক্টিং এন্ড অল। অ্যাক্টিংয়ে তো অনেকেই ভালো রে। আজকাল মেয়েরা অনেক ভালো। একটা মেয়ের নাম যাকে আপনি আপনার আজকাল বায়োতে প্রত্যেকটা মেয়ে ভালো। কাকে ফেলে কার কথা বলবো আমি? আজকাল যে মেয়েরা অ্যাক্টিং করছে রেগুলার, তারা খুবই ভালো, খুবই ভালো। আমি মাঝে মাঝে ওর অ্যাক্টিং দেখে বোকা হয়ে যাই। মানে কারো নাম নেবেন না? হ্যাঁ, নাম নেওয়ারও দরকার নেই, মেয়েরা তো এমনি ভালো, প্রত্যেকটা মেয়ে ভালো। ইমোশনাল দৃশ্য না কমেডি, কোনটা পছন্দ? সবই পছন্দ আমার। অভিনয় করতে পারলে সব চরিত্রই ভালো। যদি অভিনয় করতে পারে, আজ করতে না পারে, তাহলে কোনোটাই ভালো না। পুরোনো দিনের নাটক নাকি বর্তমান যুগের সিরিজ? আমি পুরোনো নাটকগুলো দেখি বেশি। ওকে, ডায়লগ ভুলে গেলে কি করেন? ইমপ্রোভাইজ করেন না কাট বলেন? আমি ডায়লগ খুব একটা ভুলে যাই না। যদি ভুলে যাই তবে বলি যে না, আরেকবার করছি, হয়নি, আমি আরেকবার করি, কাট করো, আবার করছি। ওকে, সো আমাদের গেম সেগমেন্ট শেষ। আপনি এখন ছুরি রেখে দিন। না, আমি এটা খেলবো না। তুমি কেন আমাকে এরকম পচা একটা খেলা দিলে যেটা না একটাও পারলাম না? এটাও তো মজা, সব পারতে হবে, কোথাও লেখা? পারতে হবে না। দুটো পেরেছেন। শোনো, আমি একসময় রানার্স আপ ছিলাম খেলায়। আমি রান যে কোনো খেলাতে, সেখানে তুমি আজকে আমাকে এই বয়সে এসে এই খেলাতে তোমার ফেল করা দিলে ঠিক না, এটা আমি মেনে নিতে পারলাম এখানেও না। কিন্তু আপনি রানার্স আপ ধরতে গেলে দুটো ফেলেছেন, প্রথম দ্বিতীয়। ঠিক হলো না এটা। এবার আমরা অন্য একটা সেগমেন্টে যাব। যদি আপনি অভিনয়ে না আসতেন তাহলে কি হতেন? হ্যাঁ, অভিনয় না আসলে কি হতাম এটা বলা খুব মুশকিল, কারণ খুব চঞ্চল থাকার কারণেই আমি কোনো কিছুর মধ্যে মনোযোগ দিতে পারিনি। যেমন ধরো, যখন আমি গান শিখতাম, আমাকে যে এখন তুমি চেনো কিনা, মহিউজ্জামান চৌধুরী ময়না রবীন্দ্রসঙ্গীত গায়, খুব ভালো শিল্পী এবং খুবই ভালো গায়। ও আমার বন্ধু ছিল, আমাদের এলাকার পাড়ার, মানে আমরা এলাকায় থাকতাম, এক এলাকায় আমরা খুবই বন্ধু ছিল, আমরা একসাথে স্কুলে পড়া, প্রাইমারি থেকে। তো ও পরবর্তী সময় বললো কি, ডলি তোর গলায় এত রেঞ্জ, এত ভালো, তুই এক কাজ কর না, গান শিখছিস না কেন, নজরুলগীতিই শেখ, তোর রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে না। আমি ওকে খালি দুষ্টুমি করে বলতাম কি, তুই এমন গান গাইস ঘুম এসে যায়, এরকম বলতাম ওকে আর কি। ঠিক আছে, তুই নজরুলগীতি শিখ। তো ও আমাকে বললো কি, চল। ওর অনুপ্রেরণাতে আমি গেলাম, ছায়ানটে ভর্তি হলাম। অঞ্জলি দি নজরুলগীতি তখন ছিলেন ওখানকার। তো ওনার কাছে নিয়ে গেলেন, নিয়ে বলে কি, আপা দেখেন তো আমার বান্ধবীটা একটু গান গাইবে, একটু শোনেন তো, ও কি গাইলে ভালো হয়, রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুলের শিখলে ভালো হয়। তো বললো যে ঠিক আছে, ও নজরুলেই গাক, দেখি না কীরকম গায়।
তারপরে আপা একটু উনি হারমোনিয়াম বাজালেন, আমার গান শুনলেন আমার একটুখানি, শুনে বলে কি না 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 ভালো, ওর গলার অনেক রেঞ্জ এবং সে গলার ভালো, কেন রবীন্দ্রসঙ্গীত শেখার দরকার, নজরুলগীতি শিখুক। তখন ময়না বলে কি বুঝতে পারলাম আপা আপনি আপনার দলে রাখতে চাচ্ছেন আর কি, মানে উনি তো নজরুলগীতি। তারপর যাই হোক শুরু করলাম। তুমি বিশ্বাস করবে অনেক কষ্টে একটা বছর পার করেছি। আমার জুনিয়র ছেলে মেয়ে এসে এত সুন্দর গায়, ওদের সঙ্গে গান শিখতে হয়, লজ্জায় আমি না বাবা অসম্ভব, আমি এখানে গান শিখতে পারবো না, শিখতে হলে বাসায় মাস্টার দেখে শিখবো। তাও বন্ধুকে বললাম, ময়নাকে বললাম যে বন্ধু আমি পারবো না, লজ্জা লাগছে। গান আবার লজ্জা কিরে, সব বয়সে গান গায়, দেখেন সব ছোটো বড়ো সবাই একসাথে গায়। তারপর যাই হোক বাদ দিলাম ওটা, কিন্তু কষ্ট লেগেছে আমার বাদ দিতে। কিন্তু নাচ ভালো নাচতাম একসময়, খুব ভালো নাচতাম। আমাদের নাচের মাস্টার ছিল কাশেম সাহেব। তো কাশেম সাহেব মারা গেছেন পরে রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা চালাতেন। তো কাশেম ভাইয়ের কিন্তু ইদানিংকারে যে নাচের যে সিনিয়র শিল্পীরা যারা অনেকেই কিন্তু কাশেম ভাইয়ের স্টুডেন্ট, তখন অনেকেই তার কাছে নাচ শিখতো। তো কাশেম ভাইয়ের মেয়ে কিন্তু এখন একটা স্কুল দিয়েছে বোধহয়, নাচের একটা স্কুল, আমি ঠিক নাম জানি না। ওই স্কুলে কিন্তু এখন অনেক ছেলে মেয়েরা নাচ শেখেন ওখানে। আমার খবরটা নিতে হবে কোন স্কুল বা কী ব্যাপারে হোক। তারপরে তারপরে যেটা হয়েছে, অভিনয় যখন শুরু করে দিলাম, স্কুল থেকেই অভিনয় করি, বিভিন্ন রকমের ক্যারেক্টার করতাম না, যে ক্যারেক্টারের যে মজা, এক এক রকম অ্যাক্টিং করা, এক একটা ক্যারেক্টার করা, সেই নেশাতে যে আর নাচ গান সব বাতিল। আর আমার মাও পছন্দ করতেন না নাচি, যার কারণে হয়েছে পরে অভিনয়। হ্যাঁ, তো আজকে আমরা একটা গান শুনবো আপনার কাছে। এখন তো প্রশ্নই আসে, তখন 14টা আওয়াজ বের হয় গলা থেকে, মানে আপনার মতো একটু প্রশ্নই আসে না। এখন যদি আমি গান গাইতে যাই, এতে আমার অপমান করা ছাড়া যাবে, এটা দিয়ে অপমান করলে ঠিক এরকম হবে। এটা তো গেম শিখবেন না, আচ্ছা ঠিক তুমি আছে, জানো না খুব খারাপ এখন গলা। আমি নিজে বাথরুমের গান গাইতে গেলাম, কি এরকম কেন হয়? সবকিছুরই আসলে একটা চর্চার প্রয়োজন, চর্চা থাকতে হয়, চর্চা না থাকলে হবে না। আমরা গানটা পাওনা হিসেবে রেখে দিলাম, হয়তো কখনো শুনবো আপনার কাছ থেকে। এবার একটু জানতে চাই আসলে সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলোর পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নেই আমার, একটাই পরিকল্পনা এখন, যাতে আমার মৃত্যুটা খুব সুন্দরভাবে হয়। আমি সবসময় চিন্তা করি, আল্লাহর কাছে বলি, নামাজ পড়েও বলি, সবসময় বলি যেন বিছানায় পড়ে থাকতে না হয়। কারণ আমার মা, আমার একটা বোন কেন, একটা বোন, একটা ভাই আর আমার স্বামী, 4 জনকে আমি করে দিয়েছি। ওরা মারা গেছে আমার হাতে, ক্যান্সার পেশেন্ট। আর একটা বড় বোন, ওকে করতে হয়নি, বড় বোন মারা গেছেন হলো আমি তখন অস্ট্রেলিয়াতে ছেলের কাছে। আমার বড় বোন মারা গেলেন গত 1 বছর আগে, 1-1.5 বছর, 1 বছর না 2.25 বছর হয়েছে। তো আমি এদেরকে করে দেওয়ার পরে এখন আমার মনে হয় যে আমার যদি কিছু হয়, আমাকে দেখার তো লোক নাই। সেই জন্য আল্লাহকে বলি যে তুমি তো আমাকে রাখছো ওদেরকে সেবা করার জন্যে, আমার হাত দিয়ে ওরা চলে গেল, তা আমাকে কে দেখবে? তাহলে আমাকে কেন অসুখ দিবা? আমাকে তুমি একদম নর্মাল মৃত্যু দিও, যাতে ঠাস করে চলে যেতে পারি। এটাও আসলে অনেক কষ্টের, এবং এগুলো জীবনে এক একটা অধ্যায় যেটা সবাইকে ফেস করতে হবে। অবশ্যই। যাক, আমরা একদম শেষ মুহূর্তে আছি, শেষ মুহূর্তে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। তবে তার আগে আমি জানতে চাই, এই দীর্ঘ বছর কাজ করা হলো, বিভিন্ন চরিত্রে কাজ করা হলো, আবার এখন প্রত্যেকটা সময়ের আসলে এক একটা শারীরিক অবস্থা থাকে। বর্তমানে যখন কাজ করছেন, পা ব্যথা করে না? না, পা ব্যথা ঠিক না, আমার এমনি হাড়ে প্রবলেম আছে, একটু হাঁটুতে ব্যথা হয়, যে আমাকে নিচে বসে অ্যাক্টিং করতে গেলে একটু কষ্ট হয়। ধরো অনেক জায়গায় থাকে না যে তুই নিচে বসো, নামাজ পড়বে, নামাজ শিখে থাকে, সবাইকে একই কথা বলি, বাবা নামাজ কিন্তু নিচে বসতে দিও না, আমি চেয়ার বসে নামাজ পড়বো, বাসাতে আমি তাই করি। আর হলো তরকারি কুটা বাসা করতে হবে, নিচে বসে ওটাও করতে দিও না, দাঁড়া ছুরি দিয়ে কাটা, ওগুলো দেখায়ও। হিল পরা হয় বা কখনো? না, আমি হিল কখনো পরিনি। আচ্ছা, কখনো? আমি কিন্তু কখনো হিল পরিনি এবং হিল পরা পছন্দ করি না। আমার এসব হাড় এবং এসব সমস্যাগুলো হয়েছে ফিল্মে অনেক কষ্ট দিয়েছে আমাকে। আমার 161টা ছবির মধ্যে ফিল্মে ধরো 100 ছবি শুধু ফিল্মেই আমাকে কষ্ট দিয়েছে আর কি। কষ্ট মানে কি, ধরো মাকে নাকি কষ্ট না দিলে নাকি ছবি হিট হয় না। তো কাজে কষ্ট, যে কত রকম কষ্ট, আল্লাহ তুই বোঝো। যে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার সঙ্গে আমাকে বাঁধা হয়েছে, ঘোড়ার পিঠে যে থাকে সে যদি ঘোড়া লাথি দেয়, ঘোড়া কিভাবে দৌড় দেয় বলো। তো এই কক্সবাজারের বালির উপরে গরম দুপুরবেলা
নিয়ে যাও আবার আনো, এরকমভাবে 4 বার আমি চিৎকার করতেছি কিন্তু কেউ শুনছে না। শট দুপুরবেলা হচ্ছে, লং শটে আমাকে নিচ্ছে। আমাকে বললো, ফাইট ডিরেক্টর বললো, ভাবি দেখেন আমি কিন্তু ইচ্ছা করে আমি ইউজ করতে পারি, কিন্তু আমি যখন সাইড থেকে আপনাকে ধরবো আপনাকে বোঝা যাবে যে আপনি না, তা আপনি কি বাহাবা নিতে চান না? আমি তখন বোকা হয়ে গেছি। আমি ঠিক আছে, কিন্তু আমাকে পরে অনেকে বললো তোমার প্রিকশন নেয়নি কেন, পেটের মধ্যে একটা কি বাঁধে সেটা করে দেয়নি, যার জন্য পেটটা পুরোটা ছিলে, কাপড়টা সরে গেছে, পুরো ছিলে লাল হয়ে একদম, তোমাকে কি বলবো, ওদের রাতে জ্বর এসে গেছে আমার ব্যথাতে। আর এইখানে যে দাগটা হয়েছিল, দড়ির যে দাগ, সেটা বোধহয় 3.5-4 মাস লাগছে শুধু দাগটা মিশতে। যাক, এই কষ্টের অভিজ্ঞতাগুলোই দেখা যাচ্ছে আজকে আপনাকে এতটা সমৃদ্ধ করেছে। বাংলাদেশেও একটা জুতোর কোম্পানি আছে স্টেপ নাম, যারা খুব কমফোর্টেবল শুজ তৈরি করে এবং এটা আমাদের দেশীয় ব্র্যান্ড, যেখানে আপনি বিভিন্ন ডিজাইনের পাবেন, ড্রেসের সাথে ম্যাচ করে পাবেন, যেটা অভিনয়ের জন্য বা রেগুলার লাইফে খুবই আরামদায়ক হবে। কখনো স্টেপের কোনো জুতো ব্যবহার করা হয়েছে? এর মধ্যে একটা ছেলেকে আমি একজনের পায়ে একটা স্যান্ডেল দেখেছিলাম আমি, তো আমি ওকে বললাম তোমার স্যান্ডেলটা খুব সুন্দর, কোথাকার? তোলে স্টেপ থেকে কেনা। কিন্তু আমার স্টেপে যাবো করে যাওয়া হয়নি। ওই যে বললাম ঘর থেকে বেরোই কম, কোথাও যাই কম, কেনাকাটা করি কম। আমি এখন যেটা করি, অনলাইনে সব আসে আমার বাসায়। স্টেপ কিন্তু অনলাইনেও আছে এবং স্টেপের যে স্যান্ডেলের মধ্যে ছেলেদের ক্ষেত্রে অনেক স্লাইস আছে। না কিন্তু আমি অনলাইনে আনবো যে ওর মাপটা দিয়ে দিতে হবে, প্রপার মাপটা, তাই না স্টেপকে। তাহলে সেক্ষেত্রে স্টেপের কিন্তু অনেকগুলো আউটলেট রয়েছে ঢাকাতে এবং ঢাকার বাইরেও। এবং আজকে আমার কাছে আপনার জন্য স্টেপের পক্ষ থেকে একটা উপহারও আছে। থ্যাংক ইউ। স্টেপে অবশ্যই পরবর্তীতে যাবেন এবং পছন্দ করে আরো নেবেন। আজকে আমার পছন্দের। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কি খুলবো না? আপনি চাইলে খুলে দেখতে পারেন। ও আচ্ছা। আমি কিন্তু অনেকবার স্টেপে যাওয়ার চিন্তা করেছি, জানো, আল্লাহর কসম। আচ্ছা, অনেকবার। তাহলে আজকে স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু আমার যাওয়া হয়নি। আমি যখন ওর পায়ে দেখলাম স্যান্ডেলটা, আমার খুব ভালো লেগেছিল। ওকে, তো আপনার কি আমার পছন্দের এই জুতো পছন্দ হয়েছে? এখন তো আমি চিকচিকে প্যান্ট স্যান্ডেল পরি না বেশি। আচ্ছা, পরি না, আমি পরিই না, একটু বেশি চকমকা হয়ে গেছে। এটা একদম স্টেপের নতুন কালেকশন এবং এটা যদি আপনি পরেন আপনার পা ভীষণ কমফোর্ট থাকবে। আরেকটু তাহলে স্যান্ডেলটা ভালো দেখতে, সুন্দর, বাট আমি তো খুব সাদামাটা স্যান্ডেল পরি। তাহলে আমি নেক্সট টাইম আপনার জন্য সাদামাটা স্যান্ডেল নিয়ে আসবো। কেন আমি ওই চিকচিকে জড়ি দেওয়া স্যান্ডেল বা পুঁতি দেওয়া স্যান্ডেল বা তোমার যে ড্রেসটা, আমি এই টাইপের কাপড় কখনো পরি না। আচ্ছা, পরিনি আর কি, সেটা কথা। ওকে, আমি বললাম তো আমার জীবনটা একদম সাদামাটা, আমি মানুষটাই আমি সাদামাটা। পরবর্তীতে আপনার জন্য অবশ্যই সাদামাটা একটা জুতো পছন্দ আমি করে নিয়ে খুবই আসবো। সাদামাটা, দেখো আমার কাপড় চোপড় দেখো সাদামাটা। Step, 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 step is our best choice. সবার ভাই superhit. Step, 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 superhit. আমি সাজগোজ করতে বেশি পছন্দ করি না। মেকআপ দেখা শিখেছি কাজ করতে এসে, যে বুড়াকালে, তাও জোয়ানকালে তো মেকআপ ছাড়াই কাজ করতাম, যেমন এইসব দিন রাতিতে তো মেকআপ দিতাম না। দারুণ। আমরা আয়োজন একদম শেষ প্রান্তে, আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? দর্শক আমাকে ভালোবাসে, ওরা বাসুক সারা জীবন, এই লোভ তো আছেই আমার, যে সবাই আমাকে ভালোবাসুক। তো তার মধ্যেও তো অনেকে সামনে যদি বলে আপনাকে খুব ভালো লাগে, যদি মিথ্যে করে বললেও ভালো লাগে, যদি সত্যি করে বলে তো এটা আলাদা কথা। কিন্তু আমাদের তো একটা দুর্বলতা আছেই যে লোকে ভালোবাসুক। তো এখন দর্শককে বলবো, মন না চাইলেও সামনে দেখলে বলবেন আপনাকে ভালো লাগে, খুব ভালো লাগবে, খুশি হব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সবার সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।